এটা হচ্ছে Yes, ma'am. ইউটেরাস। এই হচ্ছে ইউটেরাস। দুদিকে দুটো ফেলোপিয়ান টিউব এবং ডিম্বাশয়টা কালো দেখাচ্ছে, যদিও এটা সাদা হয়। এই অর্গানগুলো হচ্ছে পেটের তল ভাগে নিম্নাংশে থাকে মেয়েদের। পেলভিস, পেলভিস একটি বেসিনের মতো অংশ যেখানে ইউট্রাস থাকে। সেই ইউট্রাস যখন তার পজিশন থেকে পেলভিস থেকে নিচে নেবে আসে, ভেজাইনাতে নেবে আসে বা যোনিপথে নেমে আসে, অনেক সময় বাইরেও বেরিয়ে আসতে পারে, সেটাকেই বলা হয় প্রোলাপস। প্রোলাপস এক ধরনের হার্নিয়েশন, ইউট্রাসটা যখন নিচের দিকে নেবে আসছে। ইউট্রাসটা সব ওভারি টিউব সহ নেমে আসতে পারে। এছাড়া পেলভিক অর্গান হচ্ছে, ইউটেরাসের সামনে থাকে ব্লাডার। ব্লাডার যখন ভেজাইনার ওয়াল দিয়ে ঠেলে পুশ করে ফুলিয়ে দেয় ভেজাইনা, সেটাকে বলা হয় সিস্টোসিল। আবার পেছন থেকে রেকটাম, ইউটেরাসের পেছন দিকে আছে রেকটাম। রেকটাম যখন ভেজাইনাকে পুশ করে, আমরা বাইরে থেকে দেখতে পাই ভেজাইনার পেছন দিকটা মানে পোস্টেরিয়র ওয়ালটা ফুলে উঠেছে। সেই ক্ষেত্রে এটাকে বলা হয় রেক্টোসিল। এছাড়া অনেক সময় দেখা যায় ভীষণ ল্যাক্স হয়ে গেছে আউটলেটটা। এইগুলো বিভিন্ন ধরনের, যে ল্যাক্সিটি বা সিস্টোসিল, রেক্টোসিল, ইউটেরাইন প্রোলাপস, এগুলো হচ্ছে ল্যাক্স লোয়ার পেলভিসের কারণ। এটা মূলত কিন্তু এজেড মহিলাদের ক্ষেত্রেই হয়। তবে এক ধরনের প্রোলাপস আছে কনজেনিটাল প্রোলাপস, সেটা কিন্তু অল্প বয়সেও হতে পারে। যাদের কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার থাকে জন্মগতভাবে, ফ্যামিলিতে রান করে, তাদের ক্ষেত্রে কিন্তু 20-30 বছরেও হতে পারে। তবে এটা খুবই রেয়ার, অনেক রেয়ার, খুব কমই পাওয়া যায়। মূলত এজের পেশেন্টদের, মেনোপজ হয়ে গেছে, ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি হচ্ছে, তাদের ক্ষেত্রেই এই প্রোলাপস কমন। সাইন্স এন্ড সিমটমস বলতে পেশেন্ট এসে বলবে যে আমার ইনিশিয়াল স্টেজে যখন পুরো বেরিয়ে আসে না, বলে তলার দিকটা একটু ভারী ভারী লাগছে, তলপেটে একটা ড্র্যাগিং পেন হচ্ছে। আর যখন বেরিয়ে আসে তখন তো বলেই ওরা যে আমার কিছু একটা জিনিস বেরিয়ে এসছে, জরায়ুর ভেতর থেকে বেরিয়ে এসছে সেটা বলে। তবে অনেক সময় প্রোলাপস না হয়ে অনেক সময় ফাইব্রয়েড পলিপ হয়, অন্যান্য কিছু বেরোতে পারে। তবে প্রোলাপসে মূল সমস্যা যেটা বলে ওরা, সেটা হলো কিছু একটা বেরিয়ে আসছে। এছাড়া একটা তলপেটে একটা ড্র্যাগিং পেন হতে পারে। এছাড়া তার সাথে ইউরেটার গুলো দুপাশে থাকে, ইউরেটার মানে মূত্রনালী, সেই দুটোর ওপরে টান পড়ে। প্লাস ব্লাডার মানে মূত্রথলির থেকে পেচ্ছাপটা ঠিকঠাক বেরোতে পারে না, আটকে আটকে যায়। তাতে করে অনেকটা ইউরিন ব্লাডারে আটকে থাকার ফলে ইউরিনে ইনফেকশন হতে পারে। এছাড়া পায়খানা করার সময় ওদের অসুবিধে হতে পারে, রেক্টোসিল যেটা আমরা বলি, যে পায়খানাটা বেরোতে পারছে না, ওটা ভেজাইনার দিকে চলে যাচ্ছে, আমাকে ভেজাইনা পুশ করে তারপর স্টুলটা পাস করতে হচ্ছে। এই সমস্ত সমস্যাগুলো হয়। এছাড়া যেটা বেরিয়ে থাকে ওটাতে অনেক সময় ফ্রিকশনের জন্যে কিছু আলসার হতে পারে, যেটাকে বলা হয় ডেকিউবিটাস আলসার, ওটার থেকে একটু ব্লিডিং হতে পারে। এছাড়া অনেক সময় যাদের পিরিয়ড হচ্ছে, অত্যধিক পিরিয়ড হতে পারে, বিকজ এটা যেহেতু নেমে এসছে পুরো পেলভিক অর্গানগুলো একটা কনজেশন হয়ে যায়, ব্লাড ফ্লোটা বেড়ে যায় এবং আস্তে আস্তে বেরিয়ে থাকতে থাকতে এটা লম্বা হতে থাকে। এটাকে বলে সার্ভাইকেল ইলংগেশন, মানে ইউটেরাসটা লম্বায় বেড়ে যায়, দৈর্ঘ্যে বেড়ে যায়। তো এই সমস্ত সমস্যাগুলো হয়। এছাড়া সায়েন্স বলতে ক্লিনিক্যালি আমরা দেখলেই বুঝতে পারি যে এটা প্রোলাপস আছে না সিস্টোসিল না রেক্টোসিল, এটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস হয়। এছাড়া আমাদের আছে পেলভিক অর্গান প্রোলাপস কোয়ান্টিফিকেশন, এখানে কিছু মেজারমেন্ট করে টোরে কোন দিকে উইকনেসটা হয়েছে হিসেব করে বের করে সেই মতো ভবিষ্যৎ ট্রিটমেন্টটা প্ল্যান করা হয়। অনেক দিন ধরে বাইরে থাকতে থাকতে একটা ফ্রিকশন হবে, তার হাঁটতে অসুবিধে হবে, তার আলসার হতে পারে, তার থেকে ব্লিডিং হতে পারে, স্পটিং হতে পারে, ইনফেকশন হওয়ার জন্য দুর্গন্ধযুক্ত ডিসচার্জ হতে পারে, ইউরিন করতে সমস্যা হতে পারে, তল পেটে একটা ড্র্যাগিং পেন হলো, ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন হতে পারে। অনেক সময় রেয়ার কেসে কিডনির ওপর ব্যাক প্রেসারে কিডনির ইনফেকশনও হতে পারে। প্রোলাপস ইজ নট আ টিউমার, এটা টিউমারও নয়, ক্যান্সারও নয়, কিন্তু এতে ক্যান্সার হতে পারে যেরকম সাধারণ ক্ষেত্রে হয় সেরকম। এই নয় যে এটা বাইরে আছে বলে অনেক বেশি চান্স। তবে হ্যাঁ, আলসার হতে পারে,
নানা ধরনের ইনফেকশন হতে পারে, যেহেতু ওটা বাইরে টোটালি এক্সপোজড হয়ে আছে। কাজে এই সমস্ত সমস্যাগুলো হতেই পারে ভবিষ্যতে যদি এটা আনট্রিটেড থাকে। যাদের প্রোল্যাপস আছে তাদের ক্ষেত্রে হাঁটা চলা করতে অনেক সময় অসুবিধে হতে পারে, অনেকে নিজে নিজে ওটাকে ঢুকিয়ে দিতে পারে। আমরা বলি কিছু সময়ের জন্য ট্যাম্পন দিয়ে রাখা যেতে পারে। এছাড়া শোয়ার সময় ওটাকে সেলফ রিডাকশন করে তারপরে শুতে পারে পেশেন্টরা, তাতে করে অসুবিধেটা কম হবে। কিন্তু ওটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়। এছাড়া রিং প্রেসারি এগুলো দেয়া হয়। খুব অসুবিধের ক্ষেত্রে আমরা কিন্তু লাস্টে সার্জারি করতে হয়, খুব বেশি বড় প্রলাপস হলে, যেটাকে আমরা প্রসিডেন্সি আগে বলা হতো যে সবটাই বেরিয়ে গেছে। অল্প হলে আমরা বলি পেলভিক মাসেল এক্সারসাইজ করা উচিত, করে মাসেলটার স্ট্রেংথটা বাড়ানো উচিত। কেননা কিছু রিস্ক ফ্যাক্টরস আছে যাদের ক্ষেত্রে প্রলাপস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, সেটা আমরা আসছি আলোচনায়। তো এই ক্ষেত্রে হাঁটার সময় শোয়ার সময় ওটাকে নিজে প্রলাপসটাকে রিডিউস করে নিয়ে মানে ভেতরে ঢুকিয়ে নিতে পারে, অনেকে শিখে যায়। শিখে টেম্পোরারিলি কিছু ট্যাম্পন তুলোর বল দিয়ে কিছুক্ষণ চলাফেরা করতে পারে। সেটাকে ফ্রিকোয়েন্টলি যেরকম পিরিয়ডের সময় প্যাড পাল্টানো হয় সেটাকে পাল্টে নেওয়া উচিত। প্রিভেন্ট করার ক্ষেত্রে আগে বুঝতে হবে এই যে পেলভিক অর্গান, এই যে পেটের ভেতরে অর্গানগুলো পেটে কি করে আছে, কেন ওরা নিচে নেমে আসছে না। এদের একটা সাপোর্ট সিস্টেম আছে আমাদের শরীরে, নানা রকম মাসেলস, কানেকটিভ টিস্যু, এছাড়া লিগামেন্টস, এরা সব উপরের দিকে ধরে রেখেছে এই অর্গানগুলো যাতে বেরিয়ে না আসে। এখন যাদের ক্ষেত্রে সাপোজ বারবার চাইল্ড বার্থ হচ্ছে, নর্মাল ডেলিভারি হচ্ছে, তাদের বারবার চাইল্ড বার্থের ফলে পেলভিক ফ্লোরের এই মাসেলগুলো একটা ইনজুরি হচ্ছে, তাতে হিলিং হওয়ার টাইমটা দিতে হবে। যদি হিলিং হওয়ার আগেই আবার বাচ্চা এসে গেল, আবার প্রেগনেন্ট হয়ে গেল, মানে রিপিটেড চাইল্ড বার্থ, সেটা একটা ফ্যাক্টর। কাজে রিপিটেড চাইল্ড বার্থটা প্রিভেন্ট করতে হবে, পেলভিক মাসেলগুলোকে হিল করার সময় দিতে হবে। অনেকে কি করে, বিয়ারিং ডাউন বলে একটা সেকেন্ড স্টেজ অফ লেবারে হয়, পেন হচ্ছে না, পেটে কন্ট্রাকশন নেই, কিন্তু অযথা ঠেলে চলেছে, মাথা যখন নিচে এসছে, সেই জিনিসটা না করা। এই বিয়ারিং ডাউন এফেক্টটা একটা, যেটা অনেকক্ষণ ধরে প্রলং লেবারে থাকলে এগুলো হতে পারে। এছাড়া পুষ্টির অভাবে হতে পারে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, কাজে নিউট্রিশনটাকে মেনটেন করতে হবে, অ্যানিমিয়া থাকলে তার কারেকশন করতে হবে। আরেকটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট, ওল্ড এজে সার্কোপিনিয়া মানে হচ্ছে মাসেল মাসটা কমে যায়, তাকে বলে সার্কোপিনিয়া। আমরা যেমন বাই ওয়াকিং পায়ের মাসেলগুলোকে স্ট্রং করতে পারি, তেমনি ওয়েট বিয়ারিং করে হাতের মাসেলগুলোকে স্ট্রং করতে পারি, তেমনি পেলভিক ফ্লোরের মাসেলগুলোকে স্ট্রেংথেনিং বাড়ানোর জন্যে আমরা পেলভিক ফ্লোর এক্সারসাইজ বা কিগেলস এক্সারসাইজ করতে পারি। এছাড়া ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সিতেও কিন্তু মাসেলটা অনেক উইক হয়ে যায়, সেই জন্য ইস্ট্রোজেন ক্রিম কারো কারো ক্ষেত্রে দেওয়া হয় মেনোপজের পর, সেটা মাঝে মাঝে ইউজ করা। এই সমস্ত ব্যাপারগুলো মেনে চলতে হবে, তাহলে কিন্তু প্রোলাপসটাকে অনেকাংশেই প্রিভেন্ট করা যাবে। এছাড়া হচ্ছে ওয়েট লিফটিং, হেভি ওয়েট লিফটিংটা করা উচিত নয়। এইগুলো করলে, এবং মাল্টিপল চাইল্ড বার্থ, সেটা একটা বিরাট ব্যাপার, অনেকগুলো বাচ্চা হওয়া, সেটাকেও প্রিভেন্ট করতে হবে। এইগুলো করলে প্রোলাপসের সম্ভাবনাটা অনেকটাই কমে আসে। যাদের ক্ষেত্রে কনজেনিটাল কানেকটিভ টিস্যু উইকনেস আছে তাদের ক্ষেত্রে কিছু করার নেই। যাদের ওল্ড এজে হয় তাদের তো বললাম, পুষ্টি মেনটেন করা, হেলদি লাইফস্টাইল, প্রচন্ড হাইড্রেশন মেনটেন করা, অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক, অ্যানিমিয়া কারেকশন করা, রেগুলার মাসেল এক্সারসাইজ করা, কেগেলস এক্সারসাইজ করা। এইগুলোর পরেও যদি হয়, টেম্পোরারি ট্রিটমেন্ট হিসেবে রিং পেসারি এগুলো দেয়া হয়, কিন্তু এগুলো পার্মানেন্ট ট্রিটমেন্ট নয়। যাদের ক্ষেত্রে পুরো বেরিয়ে গেছে, আলসার হচ্ছে, অসুবিধে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল কারেকশনটাই মেন ট্রিটমেন্ট। তবে সার্জারিটা কিন্তু করা হচ্ছে ওটা টিউমার ভেবে নয়, ক্যান্সার ভেবে নয়, এই যে অসুবিধে ডিসকমফোর্টটা হচ্ছে সেটার থেকে রিলিফ দেওয়ার জন্য। মানে একটা ধরনের এটা তো হার্নিয়াই, জিনিসটা হার্নিয়েট করে চলে এসছে থ্রু ন্যাচারাল অরিফিস, যেরকম হার্নিয়া সার্জারি করা হয়, ক্রমশ প্রেসারের ফলে ভেজাইনাল ওয়ালটা অনেক বড় হয়ে যায়, সেটাকে কেটে ছোট করা, প্লাস্টিক সার্জারির মতোই ব্যাপারটা হয়।
এখন ইউটেরাস রেখে হবে না বাদ দিয়ে হবে সেটা ডিপেন্ড করবে পেশেন্টের বয়সের ওপর, পেশেন্টের জেনারেল কন্ডিশন, এছাড়া অ্যাসোসিয়েটেড আরো কোনো সমস্যা রয়েছে কিনা, সব মিলেই ডিসিশনটা নেওয়া হয় যে ইউটেরাস রেখে অপারেশন হবে না ইউটেরাসও বাদ যাবে।